মহারাজ, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এই দুর্বলতা কোনো অসুখের নয়। এই দুর্বলতা হলো নতুন প্রাণের। পুরো হেমমধু রাজ্যকে এবার উৎসবের জন্য প্রস্তুত হতে বলুন। আমাদের যুবরানী মা হতে চলেছে। রাজপুত্র অরুণ যেন স্তব্ধ হয়ে যায়। রাজপুত্র মশাই, আপনি আপনি সত্যি বলছেন? চারু? তারা তো আনন্দে পুরো রাজপ্রাসাদ মাথায় তুলে দিয়েছেন। আমি একটু ক্লান্ত হইনি রাজপুত্র। মানুষের এই ভালোবাসা দেখলে কি কখনো ক্লান্তি আসে? আমরা সবাই মিলে আমাদের চারুর খেয়াল রাখবো। আপনারা সবাই মিলে আমাকে একদম ছোট খুকি বানিয়ে দিচ্ছেন। আমি একদম ঠিক আছি। আপনারা মাসিমা, আপনাদের এই উপহার রাজকোষের যে কোনো হীরের গয়নার চেয়েও অনেক দামি। আপনারা যে এতটা ভালোবাসা দিয়ে এই কাপড় তৈরি করেছেন তা আমাদের অনাগত রাজেশ, জেসমিন, আমরা তো চারুর কাছে যাব ভাবছি, কিন্তু তোমরা দুজনেই বিশাল মধুপুর একা সামলাতে পারবে তো? আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। এই মধুপুরের সীমানায় এখন আর কোনো ভয় নেই। এই রাজ্যের মানুষ এখন শান্তিতে কাজ করছে। আমরা চারু দিদির এই আনন্দের দিনে আমরা আপনাদের যাওয়ার সব ব্যবস্থা এখনই করে দিচ্ছি। দিদির জন্য আমাদের সবার মন থেকে অনেক আশীর্বাদ রইল। রানীমা, আপনি দিদিকে বলবেন আমি দিদির সন্তানের জন্য নিজের হাতে সুন্দর সুন্দর খেলনা আর মধুপুরের সেরা সুতো দিয়ে ছোট ছোট জামা কাপড় তৈরি করে পাঠাবো। আমি মন্ত্রী হলেও দিদির সন্তানের কাছে তো আমি সবসময় তার মাসি হয়েই থাকবো। তোদের এই ভালোবাসা তো চারুর আসল শক্তির জেসমিন। আমি চারুকে তোর কথা ঠিকই বলবো। চলুন মহারাজ, আর দেরি করে কাজ নেই। দাদু দিদা হওয়ার আনন্দে আজ তো আমার মাটিতে পাই পড়ছে না। আমারও কি পা পড়ছে না তা? আমি তো আজই মধুপুরের ঘরে ঘরে উৎসবের ঘোষণা করে দেব। আমার চারুর আনন্দ মানে পুরো হেমরাজ্যের আনন্দ। হেমমধু রাজ্যের রাজপ্রাসাদের মূল ফটক। মধুরাজা এবং রানী লতার রথ এসে থামলো। রথ থেকে নেমেই মধুরাজা এবং রানী লতা হাসি মুখে প্রাসাদের ভেতরে ঢুকলেন। সামনেই মহারাজ অম্বিকা প্রসাদ, রাজপুত্র অরুণ, চারুলতা, যোগু মোড়ল এবং জয়া দাঁড়িয়ে আছে। চারুলতা ধীর পায়ে এগিয়ে এলো। আমার হেমমধু রাজ্যের ভবিষ্যৎ মহারানী, আমার এই মেয়ে, আজ তুমি 1000 বছর বেঁচে থাকো। চারু মা, তুমি আজ আমাকে যে আনন্দ দিয়েছ তাই পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা যাবে না। আমি তো খবর পাওয়ার পর থেকে রথে বসে এক ফোঁটাও ঘুমাইনি। আমার শুধু মনে হচ্ছিল কখন আমি উড়ে এসে আমার মেয়ের মুখটা দেখব। বাবা, আপনি এত দূর থেকে এত তাড়াহুড়ো করে ছুটে এলেন। আমাকে একটা খবর পাঠালে তো আমি রাজপুত্রকে নিয়ে আপনাদের কাছে যেতাম। আপনি অযথাই এত কষ্ট করলেন। ও মা, তুই কেন যাবি রে? তুই এখন এই রাজ্যের সবচেয়ে দামি রত্ন। তোকে কি এখন রথে করে এত ঝাঁকুনি দিয়ে মধুপুরে নিয়ে যাওয়া ঠিক হতো? আর তোর বাবা যা শুরু করেছিল ওকে কি কেউ আটকে রাখতে পারে? আমি তোকে সেদিন কি বলেছিলাম চারু? বিধাতা কি আর আমার কথা না শুনে থাকতে পারে? আজ দেখ, আমার মনের সবচেয়ে বড় আশাটা বিধাতা আজ পূরণ করতে চলেছে। লতামা, তবে আপনার আশীর্বাদ আর বিধাতার কৃপায় আজ আমাদের এই রাজপ্রাসাদ সত্যি পূর্ণতা পেয়েছে। বাবা, আপনার আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে রাজপুত্র, আজ যদি আমাকে হেঁটেও আসতে হতো তাও আমার কোনো কষ্ট হতো না। চারুর এই সুখবর শোনার পর আমার শরীরের ক্লান্তি যেন জাদুর মতো কোথাও মিলিয়ে গেছে। অম্বিকা প্রসাদ, আপনি তো এখন দাদু হতে চলেছেন। আপনার তো আনন্দে মাটিতে পা পড়ার কথাই নয়। আপনি একদম মনের কথা বলেছেন মধুরাজা। আমি তো কাল সারা রাত ঘুমাতে পারিনি। শুধু ভাবছিলাম কবে একটা ছোট্ট রাজপুত্র বা রাজকন্যা আমার এই হাত ধরে রাজপ্রাসাদের বারান্দায় হাঁটতে শিখবে। আমাদের দুই রাজ্যের মহামিলন আজ একটা নতুন প্রাণের মধ্য দিয়ে সত্যিকারের সার্থকতা পেল। মহারাজ একদম খাঁটি কথা বলেছেন। চারু মা, আজ তোর এই আনন্দের দিনে আমার মনে হচ্ছে আমার জীবনের সব তীর্থ দর্শন করা হয়ে গেল রে। বিধাতা আমাদের সব দুঃখের দিনের অবসান ঘটিয়ে আজ
আজ আমাদের রাজপ্রাসাদকে স্বর্গে পরিণত করেছে। যোগু ভাই, আপনি একদম ঠিক বলেছেন। আয় চারু, আমার কাছে আয়। তোর মুখটা তো দেখছি একটু ফ্যাকাশে হয়ে গেছে। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, তাই তো? জয়া, তুমি ওকে কি খাওয়াচ্ছ? আমি কিন্তু এখন কিছুদিন এখানেই থাকবো। আমার মেয়ের সব দেখাশোনা আমি নিজে হাতে করব। আপনি খুব ভালো করেছেন মহারানী দিদি। আমি তো একা একা চারুকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। মেয়েটা নিজের শরীরের দিকে একদম নজর দিতে চায়নি। আপনি এসেছেন, এবার আমি অনেক ভরসা পেলাম। আমরা সবাই মিলে আমাদের চারুর খেয়াল রাখবো। আপনারা সবাই মিলে আমাকে একদম ছোট খুকি বানিয়ে দিচ্ছেন। আমি একদম ঠিক আছি। আপনারা ভেতরে আসুন, অনেক দূর থেকে এসেছেন। আগে একটু বিশ্রাম নিন তো। যোগু মোড়লের কক্ষ। ওগো, তুমি তো সকাল থেকে শুধু হাসছো। চারুর আনন্দ তো আছে, কিন্তু নিজের শরীরের দিকেও তো তোমাকে নজর দিতে হবে, তাই না? জয়া, তুমি আজ এত সুন্দর করে কথা বলছো, তোমার মুখে তো হাসির রোদ ফুটছে গো। তুমি কি কখনো ভেবেছিলে জয়া, আমাদের এই ভাঙ্গা কুড়ে ঘর থেকে শুরু হওয়া জীবনটা আজ এত বড় একটা রাজপ্রাসাদে এসে এমন একটা খুশির দিনে পৌঁছাবে? বিধাতা আমাদের কপালে এত সুখ লিখে রেখেছিলেন গো, তা তো আমরা স্বপ্নেও ভাবিনি গো। সত্যি বলছো গো, আগে তো আমাদের দুবেলা ভালো মন্দ খাবারই জুটতো না, কিন্তু মেয়েটা তার নিজের গুণে, নিজের সততায় আজ আমাদের সবাইকে রানীর মতো সম্মান দিয়েছে। আজ যখন ওর নিজের কোলে সন্তান আসার খবর শুনলাম, তখন আমার মনে হলো আমার জীবনে সব না পাওয়াগুলো যেন এক নিমিষে পূর্ণ হয়ে গেল। জয়া, তুমি কিন্তু আমাদের চারুর সাথে একদম ছায়ার মতো থাকবে। মেয়েটার মন বড্ড নরম। ও তো সারাদিন শুধু রাজ্যের সাধারণ মানুষদের কথাই ভাবে গো, কিন্তু এখন ওকে একটু নিজের জন্য ভাবতে হবে। তুমি ওকে নিজের হাতে খাইয়ে দেবে, ওর সব খেয়াল রাখবে। তুমি আমাকে এসব বলে দিচ্ছ কেন গো? চারু কি শুধু তোমার মেয়ে? ও তো আমারও মেয়ে। আমি কি ওকে চোখের আড়াল হতে দেই? আমি তো এখনই মনে মনে অনেক কিছু ঠিক করে ফেলেছি গো। আমাদের চারু যখন সন্তান হবে, আমি তাকে রোজ রাতে রূপকথার গল্প শোনাবো, তাকে শেখাবো তার মা কিভাবে একাই পুরো রত্নগরকে হারিয়ে দিয়েছিল। আর আমি তাকে আমার ওই পুরনো তাঁতের কাছে নিয়ে যাব গো, তাকে শেখাবো রাজপ্রাসাদে জন্ম নিলেও মানুষের আসল পরিচয় তার কর্মে। তাকে শেখাবো গরিব মানুষকে সম্মান করতে। আমাদের চারুর সন্তান কখনো অহংকারী হতে পারে না, সে হবে এই পৃথিবীর সব থেকে দয়ালু আর জ্ঞানী মানুষ গো। তুমি একদম ঠিক বলেছ। আমাদের সন্তান এই রাজ্যের মাথা উঁচু করে রাখবে। বিধাতা যেন আমাদের এই সুখের দিনগুলো চিরকাল এভাবে বজায় রাখে। তুমি দুধটুকু খেয়ে নাও তো, আমি যাই। লতা দিদি আবার সারুর জন্য নতুন কি কি নিয়ম বানালেন সেটা শুনে আসি। হেমমধু রাজ্যের নতুন তাঁত বিদ্যালয়। চারুলতা এবং রাজপুত্র অরুণ সেখানে পরিদর্শনে এলে একজন বয়স্ক মহিলা তাতে একটি ছোট সুন্দর কাঠের ডালাই করে একটা অত্যন্ত নরম নীল রঙের ছোট কাপড় নিয়ে চারুলতার সামনে এসে দাঁড়ালো। যুবরানী মা, আপনি আমাদের এই গরিব মেয়েদের নতুন জীবন দিয়েছেন। আমরা কাল যখন শুনলাম যে আপনার কোলে বিধাতা নতুন অতিথি পাঠাচ্ছে, তখন আমি খুশিতে কেঁদে ফেলেছিলাম। এই দেখুন, আমরা সারা রাত জেগে আমাদের সবচেয়ে নরম আর দামি সুতো দিয়ে আপনার এই নতুন অতিথির জন্য একখানা ছোট কাপড় বুনেছি। চারুলতা কাপড়টি হাতে নিতেই তার চোখে জল চলে আসে। মাসি, তোমরা সারা রাত জেগেই কাপড় বুনেছো? এত নরম সুতো তো আমি কখনো দেখিনি। মনে হচ্ছে যেন আকাশের মেঘ দিয়ে এই কাপড় বোনা হয়েছে। তোমাদের এই ভালোবাসার ঋণ আমি কি করে শোধ করবো মাসি? ঋণের কথা বলে আমাদেরকে দূরে সরিয়ে দেবেন না যুবরানী মা। আমরা যখন রত্নগড়ে না খেয়ে ভয় বুকে নিয়ে এখানে এসেছিলাম, তখন আপনি আমাদের পেট ভরে ভাত দিয়েছিলেন। আপনার জন্যই আজ আমরা মাথা উঁচু করে বেঁচে আছি। আপনার সন্তানের জন্য আমরা যদি আমাদের গায়ের চামড়া দিয়ে কাপড়ও বুনে দিতাম, তাও এর কৃতজ্ঞতা শেষ হতো না মা। মাসিমা, আপনাদের এই উপহার
রাজকোষের যে কোনো হীরের গয়নার চেয়েও অনেক দামি। আপনারা যে এতটা ভালোবাসা দিয়ে এই কাপড় তৈরি করেছেন তা আমাদের অনাগত সন্তানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আমি কথা দিচ্ছি এই কাপড় আমরা অনেক যত্ন করে তুলে রাখবো। তোমাদের আশীর্বাদ থাকলে আমাদের সন্তানের কোনো অমঙ্গল হতে পারেই না মাসি। তোমরা কাজ করো, কিন্তু নিজেদের শরীরেরও যত্ন নেবে। আমি আবার কাল আসবো। তোমাদের এই উপহার আমি হৃদয়ের খুব কাছে রাখবো। ভ্যাবলা এবং ক্যাবলার নতুন দোকান। বুঝলি ভাবলা, আমি ঠিক করেছি আমাদের সারু দিদির বাচ্চার জন্য আমি শাল পাতা দিয়ে একটা ছোট্ট ধনুক আর তীর বানাবো। রাজপুত্র ছেলে হলে তাকে ছোটবেলা থেকে বীর হতে হবে, আর যদি মেয়ে হয় তবে আমি ছোট্ট ফুচকার বাটি বানাবো পাতা দিয়ে, সে বসে বসে খেলবে। তুই ফুচকার কথা ভাবছিস কামলা? আমি তো একদম অন্য কথা ভাবছি রে। আমি দিদির বাচ্চার জন্য একটা নতুন নতুন মিষ্টি আবিষ্কার করবো রে। সেই মিষ্টির নাম দেব স্বর্ণক্ষীর। একদম খাঁটি দুধ আর মধু দিয়ে বানাবো। বাচ্চা যখন প্রথম মুখে ভাত খাবে তখন সে আমার বানানো ওই মিষ্টি দিয়েই শুরু করবে রে। তুমি একটু বেশি বেশি স্বপ্ন দেখছো না? দিদির বাচ্চাটা এখনো আসেনি, আর তুমি এখনো মুখে ভাতে মিষ্টি বানাচ্ছ। তুমি আগে দোকানের খদ্দেরকে সামলাতো। দিদির বাচ্চা এলে আমরা সবাই মিলে তাকে অনেক আদর করব। কিন্তু এখন দিদির শরীরের কথা ভেবে তাকে শান্তিতে থাকতে দেওয়া উচিত। মীরা, তুই একদম খাঁটি কথা বলেছিস। ক্যাবলা, তুমি পাতা দিয়ে খেলনা বানানো বাদ দিয়ে ফুচকার আলুগুলো মাখাও দেখি। দিদির খবর শোনা থেকে তোমাদের দুজনের তো মাথা একদম খারাপ হয়ে গেছে, কাজে কোনো মনই নেই। আরে ময়না, মন কি আর কাজে বসে? সারু দিদির মতো একটা মানুষের কোলে বাচ্চা আসবে, এটা তো পুরো রাজ্যের জন্য একটা ঈদের চাঁদের মতো। আমরা গরিব মানুষ, আমাদের তো আর সোনা দানা দেওয়ার ক্ষমতা নেই। আমরা আমাদের এই হাতের কাজ আর ভালোবাসা দিয়েই তো দিদিকে খুশি করবো রে। একদম ঠিক কথা বলেছিস। দিদি তো আমাদের হাতের রান্না ছাড়া আর কিছুই ভালোবাসে না রে। আমি আজ বিকেলে এক হাড়ি নতুন ক্ষীরের মিষ্টি রাজপ্রাসাদে পাঠিয়ে দেবো রে। যোগু কাকা আর জয়া কাকিমাও খাবে, লতা রানীও খাবে, আর আমাদের দিদিও খাবে রে। আচ্ছা বাবা, পাঠিও, কেউ তোমাকে বারণ করবে না। কিন্তু এখন দিদি যেমন শান্তিতে বিশ্রাম নিচ্ছে, আমরা যেন অকারণে দিদিকে গিয়ে বিরক্ত না করি। দিদি সুস্থ থাকলে আমাদের সব আনন্দ পূর্ণ হবে। মধুরাজ্যের পশুশালায় আজ খুব পরিষ্কার করে সাজানো হয়েছে। কিরে লালু ভাই, আজ থেকে খুব সুন্দর লাগছে। জগু কাকা মনে হচ্ছে তোকে আজ ভালো করে স্নান করিয়েছে। আম্বা, স্নান করবে না? আমি তো এখন রাজকীয় দাদু গরু হতে চলেছি রে সোনা পাখি। যোগু কাকা এসে আমার গলায় হাত বুলিয়ে বললেন, লালু তুই তৈরি হয়ে নে, খুব তাড়াতাড়ি তোর পিঠে আমাদের নতুন অতিথি চড়বে। এ কথা শুনে আমার আর গায়ে 3 গুণ জোর বেড়ে গেল রে। আমি তো তোকে আগে বলেছিলাম ভাই, তুই এবার রোজ সকালে একটু বেশি করে তাজা ঘাস খাবি। রাজপুত্রের সন্তান বলে কথা, সে তার এমনি এমনি বসে থাকবে না। সে তার পিঠে চড়ে পুরো পশুশালা ঘুরে বেড়াবে। তুই কি তখন হাঁপিয়ে পড়লে চলবে? আম্বা, আম্বা, আমি হাঁপাবো? তুই আমাকে অপমান করছিস সোনা পাখি। আমি সারুর বিপদের সঙ্গী। আমি ওই রাক্ষসী রূপমঞ্জুরির চরদের তাড়া করেছি, আর সারুর সন্তানকে পিঠে নিয়ে আমি হাঁপিয়ে যাব। আমি তো তাকে নিয়ে পাখির মতো উড়বো রে। আরে, আমি কি তার শক্তির কথা অবিশ্বাস করছি নাকি ভাই? আমি তো শুধু বলেছি তুই তৈরি থাকিস। আমি তো এখন নতুন নতুন গান বাঁধার কথা ভাবছি। চারার বাচ্চা যখন ঘুমোবে তখন আমি তাকে আমার মিষ্টি গলায় গান শুনিয়ে ঘুম পাড়াবো। আহা, সেই দিনগুলো কত আনন্দের হবে রে লালু। তুই একদম ঠিক বলেছিস। বিধাতা আমাদের চারুকে এত কষ্ট দিয়েছেন, কিন্তু তার বদলে আজ যে সুখ দিচ্ছেন তা পৃথিবীর আর কেউ পায়নি। তুই রাজপ্রাসাদের খবর আমাকে এসে দিবি সোনা পাখি। আমি এখান থেকে চারু আর তার সন্তানের জন্য বিধাতার কাছে প্রার্থনা করব। রাতের বেলা
চারুলতার বিশ্রাম কক্ষ। চারদিক একদম শান্ত। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে চারুলতার মুখের উপর পড়েছে। তার মুখে এক স্নিগ্ধ মাতৃসুলভ দীপ্তি। রাজপুত্র অরুণ ধীর পায়ে ঘরে এলেন। চারু, আজ সারাদিন এত মানুষের ভালোবাসা আর এত আনন্দের মাঝে তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে পড়েছো। আমি তো লতা মা আর মধুরাজা আর বাবাকে সামলাতে হিমশিম খাচ্ছি। তারা তো আনন্দে পুরো রাজপ্রাসাদ মাথায় তুলে দিয়েছেন। আমি একটু ক্লান্ত হইনি রাজপুত্র। মানুষের এই ভালোবাসা দেখলে কি কখনো ক্লান্তি আসে? বাবার লতা মা তো আমাকে মাটিতে পা ফেলতেই দিচ্ছে না। কিন্তু জানো রাজপুত্র, এত আনন্দের মাঝেও আমার বুকের ভেতর একটা অদ্ভুত চিন্তার জন্ম হয়েছে। চিন্তা? কিসের চিন্তা চারু? আমাদের তো এখন আর কোনো শত্রু নেই। রূপমঞ্জরি তো নিজের অহংকারের আগুনে নিজেই পুরো ছাই হয়ে গেছে। এই রাজ্যে এখন শুধু শান্তি আর শান্তি। তবে তোমার আবার কিসের চিন্তা? শত্রু তো তরবারি হাতে আসে না রাজপুত্র। শত্রু জন্ম নেয় মানুষের মনের ভেতরে। আমাদের এই সন্তান তো রাজপ্রাসাদের বিলাসবহুল জীবনে বড় হবে। সে তো দেখবে তার মা এই বিশাল রাজ্যের অধিপতি। আমার শুধু ভয় হয় এই রাজকীয় আর আমার ক্ষমতা যেন তার মনে অহংকারের বীজ বুনে না দেয়। তুমি এত দূরের কথা ভেবে এখনই নিজেকে কষ্ট দিচ্ছ চারু। তুমি ভুলে যাচ্ছ, সে শুধু এই রাজ্যের উত্তরাধিকারী নয়, সে আমার আর তোমার সন্তান। যে মা সাধারণ মানুষের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে, যে মা নিজের হাতে তাঁত বুনে রাজ্যের গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তার সন্তান কখনো অহংকারী হতে পারে না। কিন্তু রাজপুত্র, ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। আমি চাই আমাদের সন্তান যেন এই রাজপ্রাসাদের বাইরেও যে একটা পৃথিবী আছে সেটা বুঝতে শেখে। সে যেন বোঝে যে ওই তাঁত বিদ্যালয়ের মেয়েগুলোর ঘাম আর পরিশ্রমে এই রাজ্যের আসল ভিত্তি। আমি তোমাকে কথা দিচ্ছি চারু, সে শুধু রাজপ্রাসাদে বন্দি থাকবে না, সে তোমার সাথে ওই তাঁত বিদ্যালয়ে যাবে। সে দেখবে কিভাবে সুতো থেকে কাপড় তৈরি করতে হয়। সে ভ্যাবলা আর ক্যাবলার সাথে সাথে সাধারণ মানুষের মতো মিশবে। সে লালুর পিঠে চড়ে এই মাটির গন্ধ চিনবে। সে হবে হেমমধু রাজ্যের সত্যিকারের এক সাধারণ মানুষের রাজা। আর যার কাছে অহংকার নয়, ভালোবাসাই হবে সবচেয়ে বড় অস্ত্র। আপনার এই কথাগুলো শুনলে আমার বুকের ভেতরে সব ভার নেমে যায় রাজপুত্র। আমি সত্যিই চাই বিধাতা আমাদের এমন এক সন্তান দিক যে এই দুই রাজ্যের মানুষকে চিরকাল এভাবে এক করে রাখবে। সে তাই করবে চারু, তুমি আর অকারণে চিন্তা করো না। আজ রাতের এই চাঁদের আলো যেমন শান্ত, তুমিও ঠিক তেমনি শান্তিতে চোখ বন্ধ করো। আমাদের জীবনের সব যুদ্ধ শেষ। এবার শুধু আমাদের এই ভালোবাসার ফসলকে এই পৃথিবীতে স্বাগত জানানোর অপেক্ষা। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।